বেশ কয়েকদিন থেকে আলোচনা ছিল যে এই 23 জানুয়ারিতে দিল্লিতে প্রথমবারের মতো ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি দিল্লিতে অবস্থান করছেন, তিনি জনসম্মুখে কথা বলবেন, এরকম কথাবার্তা অনেক দিন থেকেই আলোচনা হচ্ছিল। সেটাকে কেন্দ্র করে আলোচনা ছিল যে তিনি ভিডিও কনফারেন্সে আসবেন কিনা। সর্বশেষ যেটা জানা গিয়েছিল যে তার অডিও বার্তা প্রচার করা হবে আয়োজিত একটা সংবাদ সম্মেলনে, আন্তর্জাতিক পর্যায়ের একটা সংবাদ সম্মেলন, যেখানে আওয়ামী লীগের একাধিক মন্ত্রীও উপস্থিত ছিলেন অনলাইনে অফলাইনে। সেই সংবাদ সম্মেলনে অবশেষে শেখ হাসিনা তার অডিও বার্তা দিয়েছেন, যেটা নিয়ে এরই মাঝে কিছুক্ষণ আগে এই ঘটনাটা ঘটেছে, এরই মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভারতে এবং বাংলাদেশে। ভারতের গণমাধ্যমগুলো এটা নিয়ে ব্যাপক নিউজ করছে। এই নিউজ যখন তারা করছে তখন আমরা দেখছি যে বাংলাদেশের গণমাধ্যমেও এটা খুবই গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম বললে তো সেটা একপেশে মনে হতেই পারে আমাদের কাছে। বাংলাদেশের গণমাধ্যম যখন প্রকাশ করছে তখন সেটার গুরুত্ব উড়িয়ে দেয়া যায় না। শেখ হাসিনা তার বার্তায় কি বললেন, সেখানে সেই সংবাদ সম্মেলনে কি হলো, যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, সেই শেখ হাসিনাই এবার প্রফেসর ইউনূস সরকারকে কি বললেন, সরকারের উদ্দেশ্যে কি বার্তা দিলেন, তার নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন, পরিস্থিতি কি ঘোলাটে হওয়ার দিকে যাবে কিনা, চলুন একটু আলোচনা করে দেখি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম অনেক দিনের গুঞ্জন আজকে সত্য হলো। শেখ হাসিনা প্রথমবারের মতো জনসম্মুখে কথা বললেন, তবে সেটা অডিও বার্তার মাধ্যমে। খবরটা ভারতীয় গণমাধ্যম, অন্তত ভারতের 3-4টা গণমাধ্যমের রেফারেন্স আপনাদের দেব, সাথে বাংলাদেশের গণমাধ্যম বিডি নিউজ 24, খুবই আস্থা সম্পন্ন গণমাধ্যম বিডি নিউজ 24ও এই খবরটা নিশ্চিত করছে। বিডি নিউজ 24-এর শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, দিল্লির সংবাদ সম্মেলনে অডিও বার্তায় ইউনূসকে তীব্র আক্রমণ হাসিনার। এবং সেখানে বলা হচ্ছে সাব হেডিংয়ে বলা হচ্ছে, ইউনূসকে বারবার খুনি, ফ্যাসিস্ট, মহাজন, অর্থ পাচারকারী ও ক্ষমতালোভী বিশ্বাসঘাতক আখ্যায়িত করে তীব্র আক্রমণ চালিয়েছেন অভ্যুত্থানে ক্ষমতা হারানো এই প্রধানমন্ত্রী। অর্থাৎ শেখ হাসিনাকে যে যে শব্দ বলে আক্রমণ করা হচ্ছে এই মুহূর্তে, সেই শব্দগুলো শেখ হাসিনা এবার প্রফেসর ইউনূসকে উদ্দেশ্য করে ব্যবহার করেছেন। বিডি নিউজ 24 এই খবর যখন দিচ্ছে তখন আপনারা হিন্দুস্তান টাইমসের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলছে, বাংলাদেশ ব্লাড শকড অন এইডস অফ এভিজ এক্স PM হাসিনা ইন মেসেজ অ্যাট দিল্লি ইভেন্ট। হিন্দুস্তান টাইমস এটা বলছে। ইন্ডিয়ান এক্সপ্রেস তারা বলছে, ডেমোক্রেসি ইজ নাও ইন এক্সাইল, এক্স বাংলাদেশি PM হাসিনা ব্লাস্ট, ইউনূস এলিগেজ ইলেকশনস ওন্ট বি ফ্রি। ইন্ডিয়ান এক্সপ্রেস এই কথা বলছে। এনডিটিভিকে বরাত দিয়েই মূলত বিডি নিউজ 24 এই খবরটা দিয়েছে। এনডিটিভি তাদের শিরোনাম করেছে এই খবরটা, একেবারে লিড নিউজ এই খবরটা করেছে তারা। এনডিটিভি বলছে, ইউনূস এ মার্ডারাস ফ্যাসিস্ট, শেখ হাসিনা ইন ফার্স্ট পাবলিক অ্যাড্রেস ইন এক্সাইল। কি ভয়াবহ মন্তব্য তিনি করছেন। চলুন এবার একটু খবরের গভীরে যাই। খবরের গভীরে গেলে আমরা দেখতে পাচ্ছি যে 24-এর অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর ভারতে নির্বাসিত জীবনে কোনো অনুষ্ঠানে দেয়া প্রথম বক্তৃতায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের তীব্র সমালোচনা করেছেন। এনডিটিভি জানাচ্ছে, বর্তমান সরকারের বিরুদ্ধে অবৈধ ও সহিংস শাসন পরিচালনার অভিযোগ এনে হাসিনা বলেছেন, ইউনূসের নেতৃত্বে দেশ ভয়, নৈরাজ্য, গণতন্ত্রের নির্বাসনের এক যুগে প্রবেশ করেছে। বাংলাদেশে আন্দোলন দমাতে 1400 মানুষকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস্ট স্বৈরশাসক বলে থাকেন যখন তার বিরোধীরা, তখন সেরকম শব্দ প্রয়োগ করলেন তিনি প্রফেসর ইউনূসের বিরুদ্ধে। সেই হাসিনাই তার বক্তব্যে ইউনূসকে বারবার খুনি, ফ্যাসিস্ট,
মহাজন, অর্থ পাচারকারী ও ক্ষমতালোভী বিশ্বাসঘাতক আখ্যায়িত করে তীব্র আক্রমণ চালিয়েছেন তার 3 মিনিটের কিছু সময় বেশি অডিও ক্লিপ, যে অডিও ক্লিপটা এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রীকেও দেখলাম এই অডিও ক্লিপ ভিডিও আকারে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। শুক্রবার দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অডিও বার্তার মাধ্যমে এই বক্তব্য দেন শেখ হাসিনা, যিনি বাংলাদেশের আদালতের দৃষ্টিতে একজন পলাতক ফাঁসির আসামি। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে সার্বভৌমত্ব ও সংবিধানের অস্তিত্বের সংকট হিসেবে বর্ণনা করে তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে বিদেশি স্বার্থে পরিচালিত পুতুল সরকারকে উৎখাতের আহ্বান জানান। অর্থাৎ প্রফেসর ইউনূস সরকারের উৎখাতের আহ্বান জানালেন প্রকাশ্যে তিনি দিল্লিতে, এবং ভারত সেটা করতে দিল। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে ভারত তাকে এই বার্তা দিতে দিল। এনডিটিভি লিখেছে, সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শিরোনামে এই সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সরকারের সাবেক একাধিক মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতাদের দেখা যায়। আমরা এটার বিভিন্ন খোঁজখবর নিয়ে জেনেছি যে সেখানে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংস্কৃতিক কর্মী অভিনেত্রী রোকেয়া প্রাচী, তারা দুজন সশরীরে উপস্থিত ছিলেন। এছাড়া অনলাইনে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন উপস্থিত ছিলেন এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, তারা দুইজন অনলাইনে উপস্থিত ছিলেন এরকমটা জানা গেছে। শেখ হাসিনা সরাসরি উপস্থিত ছিলেন না। শেখ হাসিনাও তিনি অডিও বার্তার মাধ্যমে সেখানে তার অডিও প্রচার করা হয়। উপস্থিত আওয়ামী লীগ নেতারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সেই সংবাদ সম্মেলনে। উপস্থিত আওয়ামী লীগ নেতারা বলতে মূলত সেখানে আওয়ামী লীগের চেনা ফেস মহিবুল হাসান চৌধুরী নওফেল, তিনিই উপস্থিত ছিলেন। বাকি বহির্বিশ্বের বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জন এসেছিলেন বলে খবরে জানা যাচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতিকে শেখ হাসিনা বর্ণনা করেন এক বিশাল কারাগার, এক মৃত্যুকূপ, এক মৃত্যুপুরী হিসেবে। ঠিক একই অভিযোগ তার শাসনামলে বিএনপি নেতারাও করতেন। বিডি নিউজ 24 বলছেন যে বিএনপি নেতারা তার শাসনামলে যে অভিযোগগুলো করতেন সেই অভিযোগ শেখ হাসিনা এখন প্রফেসর ইউনূস সরকারের আমলকে করছেন। উগ্রপন্থী শক্তি ও বিদেশি শক্তি দেশকে ধ্বংস করে দিচ্ছে বলেও অভিযোগ করেন শেখ হাসিনা। তিনি অভিযোগ করেন 2024 সালের 5 আগস্ট তাকে পরিকল্পিত এক ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে, কিন্তু সেই ষড়যন্ত্র কারা করেছে সেটা একটা বড় ব্যাপার। তার ভাষায়, সেদিন থেকেই দেশ ভয়াবহ সন্ত্রাসের যুগে প্রবেশ করেছে। গণতন্ত্র এখন নির্বাসনে, মানবাধিকার ধুলাই পদদলিত হয়েছে। শেখ হাসিনা এভাবে বর্ণনা করেছেন। সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস এবং নারী ও সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্বিঘ্নে সহিংসতা চলতে দেওয়া হচ্ছে বলেও তার অভিযোগ। রাজধানী থেকে গ্রাম পর্যন্ত দেশ জুড়ে গণপিটুনি, লুটপাট ও চাঁদাবাজি হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, জীবন ও সম্পত্তির কোনো নিরাপত্তা নেই, আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তবে তার সবচেয়ে তীব্র আক্রমণ ছিল ব্যক্তি প্রফেসর ইউনূসকে। প্রফেসর ইউনূসের প্রতি যত ক্ষোভ তার, সেই ক্ষোভগুলো একেবারে উগড়ে দিয়েছেন তিনি। হাসিনা অভিযোগ করেছেন ইউনূস দেশকে নিঃস্ব করে দিচ্ছেন এবং ভূখণ্ড ও সম্পদ বিদেশি স্বার্থের কাছে বেচে দিয়ে বাংলাদেশকে বহুজাতিক সংঘাতের অগ্নিকুণ্ডের দিকে ঠেলে দিচ্ছেন। তিনি বলেন, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে খুনি ফ্যাসিস্ট ইউনূস আমাদের প্রিয় মাতৃভূমিকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। অথচ শেখ হাসিনাকেই এখন খুনি ফ্যাসিস্ট বলা হয়, তিনি প্রফেসর ইউনূসকে খুনি ফ্যাসিস্ট বলছেন। মোহাম্মদ ইউনূসের তীব্র সমালোচনার পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের সব গণতান্ত্রিক, প্রগতিশীল ও অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, শহীদের রক্তে লেখা সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ সংবিধান পরিবর্তনের যে উদ্যোগ প্রফেসর ইউনূস সরকার নিয়েছে সেই উদ্যোগটা বাতিল করতে হবে, এরকমটা তার ভাষ্য। তিনি আওয়ামী লীগকে দেশের গণতান্ত্রিক ও বহুত্ববাদী ঐতিহ্যের একমাত্র বৈধ ধারক হিসেবে দাবি করেন, যদিও তাদের বিরুদ্ধে একদলীয় শাসন চালুর অভিযোগ বিরোধীরা অনেক সময় ধরেই করে আসছেন।
আওয়ামী লীগকে স্বাধীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে বর্ণনা করেছেন তিনি। বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে তার দল ছিনিয়ে নেওয়া সমৃদ্ধ স্বদেশ পুনর্গঠনে ভূমিকা রাখবে। দেশকে সারিয়ে তুলতে 5 দফা দাবিও অডিও বার্তায় তিনি উত্থাপন করেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, 5 দফা দাবি উত্থাপন করছেন, কিন্তু সেই দাবি কার কাছে করছেন? প্রফেসর ইউনূস সরকারকে তো তিনি বৈধতাই দিচ্ছেন না, তিনি মানছেনই না, তাহলে দাবিটা কার কাছে? চলুন একটু জানি। এর মধ্যে এই দাবিগুলোর মধ্যে ইউনূস সরকারকে সরিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানে এই সরকারকে সরিয়ে দিতে হবে, এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির দাবি করেছেন হাসিনা। যদিও তার আমলে গত 3টি নির্বাচনই প্রশ্নবিদ্ধ ছিল, সেই অভিযোগও রয়েছে। দ্বিতীয় দাবিতে শেখ হাসিনার সহিংসতা ও নৈরাজ্যের অবসানের কথা বলেন। তার ভাষায়, স্থিতিশীলতাই হলো অর্থনৈতিক পুনরুদ্ধার ও নাগরিক সেবার পূর্ব শর্ত। তৃতীয় দাবিতে তিনি ধর্মীয় সংখ্যালঘু, নারী ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে তাদের উপরে হামলা বন্ধ করতে বলেন। আইনি প্রক্রিয়া ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্যে সাংবাদিক, আওয়ামী লীগ নেতাকর্মী ও বিরোধীদের হয়রানি ও গ্রেপ্তারের অবসান চাওয়া হয় তার চতুর্থ দাবিতে। পঞ্চম এবং শেষ দাবিতে শেখ হাসিনা বলেন, গত 1 বছরের ঘটনাবলী নিয়ে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্ত তিনি আবার চেয়েছেন। সত্যের পরিশুদ্ধি ছাড়া জাতির পুনর্মিলন সম্ভব নয়, এমনটা বলেছেন। অর্থাৎ জাতিসংঘের কাছে আবারও আহ্বান জানিয়েছেন নিরপেক্ষ তদন্ত করার জন্য। যে জাতিসংঘ 24-এর ওই ঘটনার পরে তারা রিপোর্ট দিয়েছিল 1400 জন মৃত্যুর ঘটনা, যেটাকে শেখ হাসিনা এবং তার দল বারবারই অস্বীকার করে আসছেন। আন্তর্জাতিক সম্প্রদায় পাশে আছে দাবি করে তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের কণ্ঠ শুনতে ব্যর্থ হয়েছে। ঐক্যবদ্ধ থাকলে আমরাও শক্তিশালী, ঐক্যবদ্ধভাবে আমাদের দাবি প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন, সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় তার পাশে রয়েছে। এটা অবশ্যই একটু টের পাওয়া যাচ্ছে, কারণ আজকের এই সংবাদ সম্মেলনে অন্তত 52টা দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, এবং ভারতে ওপেনলি তাকে যে বলতে দেয়া হলো, এই সরকার পতনের ডাক দেওয়ার যে ভাষ্য তিনি দিলেন, এই ভাষ্য তাকে যে বলতে দেয়া হলো, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে আওয়ামী লীগের জন্য একটা অর্জন, তবে এই সরকারের জন্য একটা বিব্রতকর ব্যাপার। এনডিটিভি লিখছে, শেখ হাসিনার এই বক্তৃতা বাংলাদেশের রাজনীতিতে গভীর বিভাজনের চিত্রই তুলে ধরেছে। শেখ হাসিনা বর্তমান পরিস্থিতিকে কোনো সাধারণ রাজনৈতিক পরিবর্তন নয়, বরং মুক্তিযুদ্ধের আদর্শ বনাম চরমপন্থা, বিশৃঙ্খলা ও বিদেশি প্রভাবের মধ্যে এক লড়াই হিসেবে দেখাতে চেয়েছেন। বিশ্বাসঘাতকতা, দখল ও প্রতিরোধের মতো শব্দচয়ন করে স্পষ্টতই তিনি সমর্থকদের উজ্জীবিত করার চেষ্টা করেছেন। এনডিটিভির ভাষ্য এটা। আর আওয়ামী লীগের এখনকার সংগ্রামকে দলীয় নয়, বরং দেশপ্রেমিক দায়িত্ব হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। অর্থাৎ তিনি যে আহ্বান জানিয়েছেন সেটা আওয়ামী লীগের কর্তব্য নয়, এটা বলার চেষ্টা করেছেন এটা দেশপ্রেমিক নাগরিকদের কর্তব্য। অর্থাৎ দলীয় গণ্ডির বাইরে তিনি যেতে চেয়েছেন। এনডিটিভি বিস্তারিত এই ব্যাপারটা তুলে ধরেছে, এবং এনডিটিভিকে রেফারেন্স আকারে নিয়ে বাংলাদেশের গণমাধ্যম বিডি নিউজ 24 তারাও কিন্তু এই ব্যাপারটা লিখেছে। এখন দেখার বিষয় যে এই যে সংবাদ সম্মেলন করা হলো, সংবাদ সম্মেলন করার মূল উদ্দেশ্যই ছিল নিশ্চিত করে এই শেখ হাসিনার এই বাণী প্রচার করা, এবং যে এখানে এর আগের সংবাদ সম্মেলনেও জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টটাকে প্রত্যাখ্যান করা হয়েছে। আজকের সংবাদ সম্মেলনেও সেই রিপোর্টটাকে প্রত্যাখ্যান করে নতুন করে গত 1-1.5 বছরে যা ঘটেছে সেটার তদন্ত, নিরপেক্ষ তদন্ত করার জন্য জাতিসংঘকে আহ্বান জানানো হলো। সিগনিফিক্যান্ট ব্যাপারের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনা ভারতে বসে থেকে ওপেনলি প্রথম জনসম্মুখে স্পিচ দিলেন, যেখানে তিনি বাংলাদেশে সরকার পতনের ডাক দিলেন। এতে করে বাংলাদেশের সহিংসতা বৃদ্ধি হতে পারে, এবং আরেকটা ব্যাপার যেটা হতে পারে সেটা হচ্ছে যে এই আহ্বানের মাধ্যমে যদি বাংলাদেশে তার দলের সমর্থকরা উত্তেজিত হয়ে পড়ে, তাহলে আবারও নির্বাচনের আগে ব্যাপক ধরপাকড়ের ঘটনা শুরু হতে পারে। নির্বাচনটাকে নিয়ে কোনো সমস্যা আছে কিনা, নির্বাচনেও এক ধরনের সহিংসতা তৈরি হয় কিনা, সেটাও দেখার বিষয়। দর্শক, সব মিলিয়ে আপনার কি মনে হয়, যে কথা শেখ হাসিনা বলতে চাইলেন আন্তর্জাতিক সম্প্রদায় তার পাশে রয়েছে, এটার কি সত্যতা আপনি খুঁজে পাচ্ছেন?
আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি ঠিক সেই মুহূর্তে দিল্লিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একটা প্রেস কনফারেন্স চলতেছে, কিন্তু এই প্রেস কনফারেন্সকে কেন্দ্র করে অনেকগুলা কথা আপনাদেরকে বলতে আমাকে হচ্ছে। আমি বলবো তার আগে কিছু বিষয় মনে করিয়ে দিতে চাই। আজকে বঙ্গবন্ধু কন্যার প্রেস কনফারেন্স, এইটা নিয়ে বাংলাদেশের বিহারি পল্লীতে, বাংলাদেশের রাজাকার পল্লীতে এবং বাংলাদেশের বর্তমান অবৈধ অসাংবিধানিক সরকারের সকল পর্যায়ের ব্যক্তিবর্গের মধ্যে একটা বিশাল আতঙ্ক, একটা বিশাল ভয় আমি দেখতে পাচ্ছি। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন না, কিন্তু তাদের বিভিন্ন স্টেটমেন্ট যদি আপনারা খেয়াল করেন বুঝে যাবেন শেখ হাসিনার একটা বক্তব্যকে এরা ঠিক কতখানি ভয় পায়। নিশ্চয়ই ভয় পাওয়ার কারণ আছে, কারণ তারা তো অপরাধী, তারা তো দেশদ্রোহী, তারা তো জঙ্গি, তারা তো সন্ত্রাসী। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে কোনো অভ্যুত্থান হয় নাই, বাংলাদেশে হয়েছিল জঙ্গি হামলা। যেই জঙ্গি হামলার মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে, যেখানে সম্পৃক্ত ছিল পাকিস্তান, তুর্কি এবং ডিপ স্টেট, CIA। এগুলা সব পুরান কথা। নতুন কথা হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে রাজাকারদের মধ্যে সব থেকে বড় আতঙ্কের নাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শুধুমাত্র প্রেস কনফারেন্সে আসবেন, আদৌ লাইভে আসবেন কিনা এই নিয়ে বিভিন্ন ধরনের দ্বিমত ছিল, বিভিন্ন ধরনের আলোচনার বিষয় ছিল। কিন্তু আমি তখনও বলেছিলাম আমার পূর্বের ভিডিওতে যে বঙ্গবন্ধু কন্যা কি প্রকাশ্যে আসছেন, আমি সেখানে বলেছিলাম, আপনারা নিশ্চয়ই শুনেছেন, এইটার সম্ভাবনা 50-50, আসতেও পারেন লাইভে, আবার নাও আসতে পারেন। যেহেতু এই মুহূর্তে তিনি ভারতবর্ষে অবস্থান করছেন এবং ভারতেও বিভিন্ন ধরনের মৌলবাদী শক্তি আছে, বঙ্গবন্ধু কন্যা যদি লাইভে আসেন সেক্ষেত্রে তার ঠিকানা ফ্লাশ হয়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা থেকে যায়। এবং তিনি প্রকাশ্যে আসাটা কতটা যৌক্তিক এটা আমার মাথায় আসলে আসছে না। আপনারা এটার উত্তর আমাকে দেবেন। এবং ভারত সরকার তাকে নিয়ে কোনো প্রকার রিস্ক নেবে না, এটা আমরা আগে থেকে জানতাম। সে কারণেই হয়তো তিনি প্রেস কনফারেন্সে আসেন নাই। এইটা হলো স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। কিন্তু এই প্রেস কনফারেন্সের আড়ালে যে নাটকগুলা ঘটে গেছে, এই প্রেস কনফারেন্সের আড়ালে যে বিষয়গুলা ঘটে গেছে, সেগুলো আসলে বলতে হয়। কিছু কথা আসলে বলতে নাই, কিন্তু কিছু মানুষের অপকর্ম দেখলে এইসব কথা না বলে থাকা যায় না। দিল্লিতে যে প্রেস কনফারেন্স হচ্ছে, এই প্রেস কনফারেন্স বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল কোনো প্রেস কনফারেন্স না। এই প্রেস কনফারেন্স বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কেন্দ্র করে হচ্ছে না। এই প্রেস কনফারেন্স হচ্ছে জাতিসংঘের যে রিপোর্ট ছিল, একটা ভুয়া রিপোর্ট বানিয়েছিল বাংলাদেশের জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থান নিয়ে, এই রিপোর্টের ভিত্তিতে একটা প্রেস কনফারেন্স গত কয়েকদিন পূর্বে হয়েছে, নতুন করে আরেকটা প্রেস কনফারেন্স হচ্ছে এবং এখানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা লাইভে উপস্থিত থাকছেন না। এখানে যে বক্তব্যটা তার শোনানো হয়েছে কিংবা শোনানো হবে, এটা একটা রেকর্ডেড বক্তব্য। এটা কয়েকদিন আগে রেকর্ড করা বক্তব্য হতে পারে, আই ডোন্ট নো, বাট এটা রেকর্ডেড বক্তব্য, এটা কোনো লাইভ বক্তব্য না। এই যে প্রেস কনফারেন্সের নামে যারা মিথ্যা কথা রটালেন, এই যে প্রেস কনফারেন্সের নামে যারা একদম নিশ্চিত হয়ে বললেন 526 দিন পর শেখ হাসিনাকে আমরা দেখবো, আপা আপনাকে দেখতে পাবো, এই যে গুজবগুলা রটিয়ে দিলেন এবং আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থকদেরকে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে টইটম্বুর করে ফেললেন স্ট্যাটাসের বন্যায় যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 23 জানুয়ারি লাইভে আসছেন দিল্লি থেকে। এই যে মিথ্যাচারগুলা করলেন, এতে করে কার লাভ হলো? মানে লাভটা কার হলো আমাকে একটু বলবেন। আওয়ামী লীগের সেই প্রেস কনফারেন্স সংশ্লিষ্ট যারা ছিলেন বা আছেন বা যারা করছেন, এই যে গুজব রটালেন, এটা কিন্তু আদৌ বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তির একটা বিশাল সংকট সৃষ্টি করলো। ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো। আমাকেও আপনারা অনেকেই গালি দেন, আমি জানি, আমাকে গালি দেন, আমাকে সহ্য করতে পারেন না, আমাকে নিতে পারেন না, কারণ আমি সত্য কথা বলার চেষ্টা করি। বঙ্গবন্ধু কন্যা লাইভে আসবেন কিনা এটা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট আসবে, তারপর আমরা নিশ্চিত হব যে আসবে। আজকে প্রেস কনফারেন্স চলতেছে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে এটার কোনো আপডেট নাই। আপনারা ঢুকে দেখতে পারেন, যে কেউ ঢুকে দেখেন আওয়ামী লীগের ফেসবুক পেজে এই দিল্লির প্রেস কনফারেন্স নিয়ে কোনো প্রকার লাইভ টেলিকাস্ট হচ্ছে না। তার মানে আপনাদের বুঝে নিতে হবে এই প্রেস কনফারেন্স বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল কোনো প্রেস কনফারেন্স না। সংশ্লিষ্ট যারা এই কাজটা করলেন, যে আপার প্রেস কনফারেন্স, ভারত সরকারের অনুমতি আছে, ভারতের একাধিক গণমাধ্যম ব্যক্তিত্ব, আপনারাও গুজবটা রটালেন, যেটা আপনাদের কাছ থেকে আমরা মোটেও প্রত্যাশা করিনি। গৌতম লাহিড়ীকে বলতে হয়, তিনিও এই গুজবটা রটিয়েছেন, প্রেস কনফারেন্সে আসছেন শেখ হাসিনা, কিন্তু সবগুলা ছিল মিথ্যাচার, সবগুলা ছিল গুজব, সব চটকদার কথা, যেগুলা দিয়ে মিডিয়াতে একটা হাইপ তোলা হয়েছিল। আচ্ছা, এই যে মিডিয়াতে আপনারা হাইপটা তুললেন, এই হাইপটা তোলার কারণে তিনি যে এখন লাইভে আসলেন না, সশরীরে উপস্থিত হলেন না, এর ফলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো কার? এর ফলে ক্ষতিগ্রস্ত হলো কারা? এই কথাগুলা কি একবার ভেবে দেখেছেন? ভাববেন না, কারণ আপনারা তো আওয়ামী লীগ নিয়ে কখনো ভাবেন না। আপনারা তৃণমূলের আবেগ নিয়ে রীতিমতো হাসি তামাশা করতেছেন, রীতিমতো হাডুডু খেলতেছেন। আপনারা তৃণমূলের একটা কর্মী সমর্থক, একটা নেতা শেখ হাসিনার কথা শোনার জন্য কতটা অধীর আগ্রহে উদ্গ্রীব হয়ে থাকে, এটা আপনাদের ধারণার বাইরে। আপনাদের তো অনুভূতি বলে কোনো কিছু নাই, আপনারা তো কাঠ ইট পাথরের মতো, আপনাদের অনুভূতি নাই। কিন্তু তৃণমূলের প্রত্যেকটা কর্মী সমর্থক, সকল পর্যায়ের নেতা কর্মীদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি একটা আলাদা আবেগ, অনুভূতি, ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মানের জায়গা আছে। প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছেন তাদেরকে। প্রত্যেকটা বিষয়ের একটা লেভেল থাকে, আপনারা যা করেন প্রত্যেকটা লেভেলের বাইরে। আমি আমার ভিডিও থেকে
কিন্তু একবারের জন্য বলিনি। আমি নিশ্চিত হয়ে বলছি শেখ হাসিনা লাইভে আসছেন, আমি নিশ্চিত হয়ে বলছি শেখ হাসিনা প্রেস কনফারেন্সে আসছেন। আমার গত ভিডিও দেখে অনেকে আমাকে এখন গালি দিতে পারেন, আমি আমার ভিডিওতে একবারের জন্য নিশ্চিত হয়ে বলিনি। আমি বলেছি একটা বিশাল সম্ভাবনা আছে তিনি লাইভে আসবার, একটা বিশাল সম্ভাবনা আছে তিনি সশরীরে প্রেস কনফারেন্সে উপস্থিত থাকবার, কিন্তু নিরাপত্তা জনিত ইস্যুর কারণে ভারত সরকার এই রিস্ক কখনো নেবে না, নিতে চায়নি, যার কারণে তিনি লাইভে উপস্থিত থাকেননি। আর মোদ্দা কথা হচ্ছে এই প্রেস কনফারেন্স বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল কোনো প্রেস কনফারেন্স ছিল না। আমার ভিডিওটা দেখার পর আওয়ামী লীগের অনেক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আজকে সেই প্রেস কনফারেন্সে সম্পৃক্ত, যারা উপস্থিত আছেন কিংবা যারা দায়িত্বে ছিলেন, তারা গালি দিতে পারেন, বাট এটাই রিয়েলিটি, এটাই বাস্তব। আপনারা নিজেরাও সেটা জানেন যে এই প্রেস কনফারেন্স বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল কোনো প্রেস কনফারেন্স না এবং কখনো ছিলও না। বাংলাদেশ আওয়ামী লীগের নামে চাপিয়ে দেওয়া এই যে গুজব রটিয়ে, মিথ্যা রটিয়ে, মিডিয়াতে হাইপ সৃষ্টি করে ভাবমূর্তি নষ্ট করা, সম্মান ক্ষুণ্ণ করা, আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই প্রেস কনফারেন্সকে কেন্দ্র করে সারা বিশ্বের একাধিক মিডিয়া উদ্গ্রীব হয়ে বসেছিল কখন বঙ্গবন্ধু কন্যাকে তারা লাইভ টেলিকাস্ট করতে পারবে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা দেশে গণমাধ্যমের চোখ ছিল দিল্লির উপর যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা লাইভে আসবেন এবং তিনি কথা বলবেন। রাজাকারের বাচ্চারা ভয়ে ছিল যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা লাইভে এসে আসলে কি বলবেন কিংবা অডিও কনফারেন্সে এসে কি বলবেন, তারা ভয়ে ছিল, তারা শঙ্কার মধ্যে ছিল। কিন্তু অফিসিয়ালি এটা কোনো আওয়ামী লীগের প্রোগ্রাম না হওয়া সত্ত্বেও, বঙ্গবন্ধু কন্যা লাইভে না আসা সত্ত্বেও যে গুজব রটালেন, এটার জন্য আপনাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় আনা উচিত বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন।